আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তাফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা ব্যর্থ, খেলনা পিস্তল সহ ৩ ডাকাতের আত্মসমর্পণ। রোববার ওই শাখার স্বাভাবিক কার্যক্রম চলবে। ডিএইচ সদস্যরা স্বাধীনতার স্থিতিশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা, উদ্বোধনী অধিবেশনে ভাষণ। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অভিযোগ নিয়ে ইসিতে দুদক টিম, এনআইডি অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীদের তথ্য সংগ্রহ। এবং সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেওয়া ডাকাতরা সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে রোমাঞ্চের নেশায় এমন কাজ করেছেন বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত ডিআইজি আহমদ মুইদ। এই ঘটনায় নগদ 18 লাখ টাকা ও 4টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। রোববার থেকে গ্রাহকরা নিশ্চিন্তে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় লেনদেন করতে পারবেন বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। সাদি মাহমুদের রিপোর্ট। দুপুরের পর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতের হানা। জিম্মি করেন ব্যাংকের 10 জন স্টাফ ও 6 জন গ্রাহককে। যৌথ বাহিনীর সাথে কথোপকথনে আশ্বস্ত হয়ে সন্ধ্যায় আত্মসমর্পণ করেন 3 ডাকাত। পরে তাদের নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয় পুলিশ। আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত 4টি অস্ত্রই খেলনা। পাশাপাশি ব্যাংক থেকে লুট করা 18 লাখ টাকা, 2টি দেশীয় চাকু উদ্ধার করা হয় ডাকাতদের কাছ থেকে। ওরা বিভিন্ন মুভি টুভি সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও। ওরা ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে, তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। আমরা উদ্ধার করেছি ওখানে যেটা 18 লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে। উদ্ধারকৃত যে অস্ত্রগুলো, এটা আসলে ওদের প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো খেলনা অস্ত্র। আত্মসমর্পণ করা 3 ডাকাতের একজনের বয়স 22, বাকি 2 জনের বয়স 16। কিশোর হওয়ায় আপাতত তাদের সংশোধনাগারে পাঠানো হবে। ওরা হলো আন্ডার এজ, তো ওদের ফিউচার, তারপরে সবকিছু আইনগত সবকিছু কোনটা সাপোর্ট করে, কিভাবে আমরা নিব, এগুলো একটু আমরা চিন্তা ভাবনা করে। এই যে ছোট ছোট বাচ্চারা যারা একদম আন্ডার এজ, তাদের ভবিষ্যৎ আছে, এদের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। এইগুলো ব্যাপারগুলোতে আপনারা চেষ্টা করবেন যেন তারা কোনো পথে বিপদে যাওয়ার শুরুতেই যেন আমরা ফিরাই নিয়ে আসতে পারি। কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার গ্রাহকরা রোববার থেকেই লেনদেন করতে পারবেন বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। মিশরের নেতৃত্বে ডিএইচ সদস্য দেশগুলো স্বাধীনতা, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিএইচ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এই কথা বলেন তিনি। As Bangladesh passes the baton to Egypt, let me affirm Bangladesh's unwavering support to the Egyptian chairmanship in furtherance of our cooperative agenda. Team Egypt, under the wise leadership of President Al-Sisi, can count on Bangladesh. May D8 flourish under Egypt's leadership and help our countries accomplish greater freedom, stability, harmony, and prosperity in an unpredictable world ahead of us. ভোটার তালিকায় অসঙ্গতি দূর করার পাশাপাশি প্রবাসীদের অন্তর্ভুক্ত করা ও না ভোটের বিধান যুক্ত করা সহ নানা সংস্কার প্রস্তাব পেয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এসব প্রস্তাব পর্যালোচনা করে সরকারের কাছে প্রতিবেদন দেবে কমিশন।
কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সংশ্লিষ্ট সব অংশীজনের সদিচ্ছার উপর নির্ভর করছে আগামী নির্বাচন কতটা অবাধ ও নিরপেক্ষ হবে। নাজিব বেগের রিপোর্ট। ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড প্রিন্ট সহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবা পেতে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয় নাগরিকদের। সেবা পেতে ঘুষ লেনদেনের ঘটনাও ঘটে। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র সংশোধনীতে ব্যাপক ঘুষ লেনদেনের একটি সংবাদের ভিত্তিতে নির্বাচন কমিশন এলাকায় অভিযান চালায় দুদকের প্রতিনিধি দল। আটক করা হয় সন্দেহভাজন দুজনকে। ওই স্যারে বলছিল কাজটা করে দিতে, আমি আবার দালালের নাম্বার লিয়ে দিছি। স্যারে বললো ওই যে দালালে গেছে ভিতরে বলে কোন মিজানুল স্যার আছে, আরে দেখ কাজ করাইব। দুদক টিম কথা বলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের সাথে। পরে দুদক কর্মকর্তা জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধনী নিয়ে অনিয়মের তদন্ত করবেন তারা। এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরের দোকানে আপনার যারা দোকানদার আছে, বাইরে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল, এখানে আনসার পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যে কর্মকর্তারা জড়িত আছে। আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি। অভিযোগের বিষয়ে কথা বলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে এটা তো সাংঘাতিক তথ্য। আমাদের প্রকল্পের কেউ এবং আমাদের ভিতরেও কেউ এটার সাথে জড়িত থাকার সুযোগ রয়েছে, আমরা ওইটা এখন খুঁজে বের করছি। পরিচয়পত্র সংশোধনীতে দীর্ঘসূত্রিতা দুর্নীতির সুযোগ তৈরি করছে বলেও মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ 2024। শেষ খবরে বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 114 রান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুন্দর বাংলাদেশের জন্য সবার যুদ্ধ করতে হবে। আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রস্তুতি নিতে হবে। রাহুল রায় রিপোর্ট। নির্মাণে বিএনপির 31 দফা নিয়ে সারা দেশে ধারাবাহিক কর্মশালা হচ্ছে। ঢাকা বিভাগে তৃতীয় দিনের কর্মশালা ছিল মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ আর নরসিংদীতে। কর্মশালায় ছিলেন কেন্দ্রীয় নেতারাও। দিনব্যাপী কর্মশালায় যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিকভাবে দেশের মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়া, একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম, সেই সংগ্রাম শুরু হয়েছে এবং এই সংগ্রামকে নেতৃত্ব দিতে পারবেন একমাত্র আপনারা, অর্থাৎ বিএনপি নেতৃত্ব দিতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গার্জিয়ান হিসাবে আপনার দায়িত্ব আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার সন্তানের জন্য। আপনার সন্তান বলতে শুধু নিজের সন্তান বোঝাচ্ছি না, আপনার সন্তান বলতে আপনার সন্তানের বয়সী বাংলাদেশের সকল ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাচ্ছি। তাদের জন্য একটি নিরাপদ, রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আপনাদেরকে, আমাদের সকলকে গড়ে তুলতে হবে। আসুন আমরা নিজেদেরকে তার জন্য প্রস্তুত করি। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে, আমরা নিজেদেরকে সংযত রাখতে সক্ষম হলে অবশ্যই আমরা শহীদ জিয়ার, খালেদা জিয়ার, সর্বোপরি বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। তারেক রহমান জনগণের আস্থা অর্জন করে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে মুস্তাফা সরওয়ার ফারুকী পরিচালিত 840 সিনেমাটি বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন প্রেক্ষাগৃহে মহাসমারোহে প্রদর্শিত হচ্ছে। দেশের বর্তমান সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয় এই ছবিতে তুলে ধরা হয়েছে। ছবির প্রযোজক নুসরাত ইমরোজ তিশা এবং প্রধান চরিত্রের অভিনেতা নাসির উদ্দিন খান চট্টগ্রামের বিভিন্ন হলে দর্শকের সাথে বসে ছবি দেখেছেন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রিয়াজ ইসলামের রিপোর্ট।
নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দেশের জনপ্রিয় নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকী নির্মিত জনপ্রিয় ধারাবাহিক 420 নাটকের সিকুয়েল বা ডাবল আপ বহুল আলোচিত 840 সিনেমা। বিদ্রুপধর্মী বেশ কিছু ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। চট্টগ্রামের দর্শকরা বলেন, বর্তমান প্রজন্মের জন্য এটি একটি বাস্তবধর্মী সিনেমা। বিগত কয়েক বছরে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল ওই চিত্রটাই মোটামুটি মোস্তাফা সরোয়ার ফারুকী ফুটিয়ে তুলেছেন তার ছবির মাধ্যমে। দেখে মোটামুটি বেশ ভালো লেগেছে, অনেক ভালো লাগলো। এখন দেশের পরিস্থিতি অনুযায়ী খুবই ভালো লাগছে। অসাধারণ একটা মুভি, এটা দেখার মতো। মুভিটা দেখে অনেক ভালো লাগছে। মুভির যে ধারণাটা ছিল সেটা বাস্তবসম্মত, এটা দেখে ভালো লাগছে। সিনেমা প্রযোজক নুসরাত ইমরোজ তিশা এবং প্রধান চরিত্রের অভিনেতা নাসিরুদ্দিন খান বলেন, সব শ্রেণীর দর্শকরা চলচ্চিত্রটি উপভোগ করবেন। 420 এক পার্সপেক্টিভে তৈরি করা হয়েছে, এক পলিটিক্যাল সময়ে তৈরি করা হয়েছে। 840 আরেক পলিটিক্যাল সময়ে তৈরি করা হয়েছে। দুইটা একেবারেই আলাদা। জনগণকে আপনাদের মাধ্যমে বলবো, আপনারা হলে এসে সিনেমাটা দেখুন। 840 আপনাদের ভালো লাগবে। আহ্বান করব, আপনারা যারা দেখেননি তারা এটা ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে দেখতে পারেন, ফ্যামিলি নিয়েও দেখতে পারেন। আর এখানে যে বিষয়গুলো আছে, বিষয়টা এমন নয় যে শুধুমাত্র এই সময়কার, এটা আসলে সব সময়ের জন্য সমসাময়িক। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। চট্টগ্রামের বালি আর্কেডের স্টার সিনেপ্লেক্স সহ কয়েকটি সিনেমা হলে বহুল আলোচিত সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। বিশ্বজুড়ে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা স্যার ফজলে হাসান আবেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। 2019 সালের 20 ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি। সারা বিশ্বের মানুষের কাছে অনুসরণীয় এই বরেণ্য জনকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে চ্যানেল আই। মিথিলা নাজনীনের রিপোর্ট। স্যার ফজলে হাসান আবেদ, যার নাম জড়িয়ে আছে বিশ্বজুড়ে অভাব আর দারিদ্র্যপীড়িত মানুষের ভাগ্য উন্নয়নে নিবেদিতভাবে কাজ করার সাথে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর যখন আন্তর্জাতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায়, ঠিক তখনই প্রিয় মাতৃভূমি লণ্ডভণ্ড করে দেয় 1970-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। অসংখ্য মৃত্যু আর গৃহহীন মানুষের অসহায়ত্ব ব্যথিত করে ফজলে হাসান আবেদের হৃদয়। ফিরে আসেন মাটির টানে, শুরু করেন পুনর্বাসন কাজ। সহায়তায় হাত বাড়ান মুক্তিযুদ্ধেও। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন ফজলে হাসান আবেদ। ভারত থেকে ফিরে আসা শরণার্থীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় গড়ে তোলেন ব্র্যাক। বর্তমানে বিশ্বের 1 নম্বর এনজিও হিসেবে ব্র্যাকের কার্যক্রম এশিয়া ও আফ্রিকার 11টি দেশে পরিচালিত হচ্ছে। 1970 সালে হবিগঞ্জে জন্মগ্রহণ করেন স্যার ফজলে হাসান আবেদ। সামাজিক ক্ষেত্রে অনন্য সাধারণ অবদানের জন্য এই গুণীজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্ন পূরণের সাথে ইংলিশ প্রিমিয়ারে সারা জাগানো বাংলাদেশি হামজা চৌধুরী, মিলেছে ফিফার অনাপত্তি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ওয়াটার এইড বাংলাদেশের উদ্যোগে জাতীয় ও দ্বিপাক্ষিক ওয়াশ অ্যাডভোকেসি প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়াটার এইড বাংলাদেশের পক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্য অর্জন এবং অবদানের রূপরেখা বিস্তারিত উপস্থাপন করেন মোহাম্মদ তাহমিদুল ইসলাম। বলেন, পৌরসভা পর্যায়ে পানি সরবরাহের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করা জরুরি। অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশনকে টেকসই করার জন্য সরকারের পাশাপাশি সকল পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান দেশে ওয়াশ ব্যবস্থা জোরদারে সরকারের অঙ্গীকার তুলে ধরেন। এবারে কৃষি সংবাদ। শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন জাজিরার কৃষক। এবার মৌসুমের শুরুতে 2 দফায় অধিক বৃষ্টিপাতের ফলে আবাদ কিছুটা দেরিতে হলেও প্রতিটি সবজিতেই বিগত যে কোনো বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি দাম পেয়ে খুশি তারা। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুর জেলায় শীতকালীন সবজি আবাদে বরাবরই জাজিরা উপজেলা অপ্রতিদ্বন্দ্বী। এবারও জাজিরার কৃষকের বেগুন, শিম, করলা, লাউ ও লাল শাক সহ নানা জাতের আগাম শীতকালীন সবজি বাজারজাত হচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত বৃষ্টিপাতের ফলে
উৎপাদন কিছুটা দেরিতে হলেও সবজির ভালো দাম পেয়ে আনন্দিত কৃষক। প্রথম টিমে আমার বাইগুন হয়েছে 250 টাকা করে বিক্রি করছি, পরবর্তীতে 230, 220, হ্যাঁ পর্যায়ক্রমে আস্তে আস্তে কমছে। আগাম টমেটো চাষ করেছি, কাঁচাটা বিক্রি করতেছি 40 থেকে 50 টাকা কেজি এবং পাকাটা বিক্রি করতেছি 90 থেকে 100 টাকা কেজি। আগাম লাউ 70 থেকে 80 টাকা বিক্রি হয়েছে পিস, আর এখন বর্তমান পিস হয়েছে 40 থেকে 45-50 টাকা বিক্রি হয়। জাজিরায় সবজি আবাদ লাভজনক হওয়ায় অন্য জেলার কৃষকও এখানে জমি ভাড়া নিয়ে সবজি আবাদ করছেন। চুমুডাঙ্গা আমার বাসা, চুমুডাঙ্গাতে আসছি, জাজিরা থানা এসে এখানে একটু সিমির আবাদ করছি। আবাদ করে মোটামুটি ফলন ভালোই আছে, দামও ছিল। তো 200 টাকা বেচছি, আবার 150 বেচছি, 100 বেচছি, এখন 70 টাকা। সঠিক সময়ে উন্নত জাত ও পদ্ধতি ব্যবহার করে সবজি আবাদে কৃষককে লাভবান করতে সার্বক্ষণিক পাশে থেকে কাজ করছে কৃষি বিভাগ। জাজিরা উপজেলায় শীতকালীন আগাম সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 250 হেক্টর, যা ইতিমধ্যে অর্জিত হয়েছে এবং সবজি বাজারে এসেছে। বর্তমানে 1460 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ চলমান রয়েছে। জাজিরায় এবার 250 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি আবাদ হয়েছে, আর শীতকালীন সবজি আবাদ হয়েছে 1460 হেক্টর জমিতে। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। শীতের ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেতে লাখো ভ্রমণ পিপাসু ছুটে আসছেন সৈকতে। পর্যটকদের হয়রানি রোধ ও নিরাপত্তায় কঠোর অবস্থানে প্রশাসন। পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিতের পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণে আলাদা জোন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। অসীম সমুদ্র, নীল জলরাশি, দিগন্ত বিস্তৃত আকাশ আর পাহাড়ি সৌন্দর্য মণ্ডিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নির্মল বাতাস আর উন্মুক্ত প্রকৃতির ছোঁয়া পেতে দেশ বিদেশের হাজারো পর্যটকের গন্তব্য এই সমুদ্র সৈকতে। তাই তো বছরের শেষ প্রান্তে যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটাতে সৈকতে হাজারো পর্যটকের উপচে পড়া ভিড়। ফ্যামিলির সাথে আসছি, এনজয় করতেছি। বাচ্চা কাচ্চার পরীক্ষা শেষ, এই সময় আসলে একটু কোথাও ঘুরে যাওয়া উচিত। আমরা অনেক এনজয় করছি। এতে জমে উঠেছে পর্যটন কেন্দ্রিক হোটেল ব্যবসাও। এটা চলমান অবস্থায় থাকবে, কারণ মার্চ থেকে কিন্তু আবার রমাদান মাস শুরু। তো আমরা এখন পর্যন্ত যে ধরনের একটা রেসপন্সের আশা করছি সেটা আমাদের ফুলফিল হবে। বিদেশি পর্যটকদের একটা নির্দিষ্ট জোন করে দেওয়া হয়, যেখানে শুধু বিদেশিরা যাবে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং তাদের যে যাবতীয় সুযোগ সুবিধা দরকার সেগুলোর জন্য সরকার দ্রুত ব্যবস্থা নেয়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে জেলা ও টুরিস্ট পুলিশ। সার্বক্ষণিকভাবে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে পর্যটকের নিরাপত্তার জন্য আমরা সর্বক্ষণ ডিউটি করে যাচ্ছি। অর্থনৈতিক চাকা সচল রাখতে পর্যটন শিল্পের উন্নয়নে সবার সচেতনতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারে আগত পর্যটকদের সন্ধ্যার পর বিনোদনের ব্যবস্থা করা এবং বিদেশি মিশনারিগুলোর মাধ্যমে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এই সরকার যেন উদ্যোগ নেয়, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে লেস্টার সিটির হয়ে মাঠ মাতানো বাংলাদেশি পেশাদার ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে। ফিফার প্লেয়ার স্টেটাস চেম্বার হামজাকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দেওয়ায় সম্পন্ন হয়েছে শেষ আনুষ্ঠানিকতা। ফিফার বরাতে বাফুফে এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীকে খেলাতে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র, তার বাংলাদেশি পাসপোর্ট সহ অন্যান্য কাগজপত্র সহ ফিফার কাছে আবেদন করেছিল বাফুফে। ফিফার অনুমতি পাওয়ায় হামজাকে লাল সবুজের জার্সিতে খেলতে দেখার শেষ বাধাটিও দূর হলো। 27 বছর বয়সী হামজা চৌধুরী তার সৎ বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মুর্শিদ চৌধুরী পরিবারে বেড়ে উঠেছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলা হামজা ইংল্যান্ডের যুব দলের হয়েও খেলছেন। আগামী বছর 25 মার্চ এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হতে পারে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার। হাইব্রিড ফর্মুলায় শেষ পর্যন্ত কেটেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে অনিশ্চয়তা। ফেব্রুয়ারি মার্চে মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আয়োজক হিসেবে থাকছে পাকিস্তান।
তবে হাইব্রিড মডেলে ভারতীয় ক্রিকেট দল তাদের ম্যাচগুলো খেলবে পাকিস্তানের বাইরে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। 2026 সালে ভারতের আয়োজনে আইসিসি টি-20 বিশ্বকাপে পাকিস্তান দল ভারত সফর না করে তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। 2024 থেকে 2027 চক্রের সব আইসিসি টুর্নামেন্টের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানিয়েছে আইসিসি। এর আগে 2025 শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যেতে অস্বীকার করলে শুরু হয় অচলাবস্থার। টুর্নামেন্টের ফিক্সচার তৈরি করেও তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেনি আইসিসি। হাইব্রিড মডেল অনুযায়ী 2027 পর্যন্ত চক্রে 4টি আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তান একে অন্যের দেশে যাবে না। পাকিস্তানে আয়োজিত 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও 2028 নারী টি-20 বিশ্বকাপ। ভারত আয়োজিত দুটি টুর্নামেন্ট হচ্ছে 2025 সালের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ও 2026 টি-20 বিশ্বকাপ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা ব্যর্থ, খেলনা পিস্তল সহ 3 ডাকাতের আত্মসমর্পণ। রোববার ওই শাখার স্বাভাবিক কার্যক্রম চলবে। ডিএইচ সদস্যরা স্বাধীনতা স্থিতিশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা। উদ্বোধনী অধিবেশনে ভাষণ। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অভিযোগ নিয়ে ইসিতে দুদক টিম, এনআইডি অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীদের তথ্য সংগ্রহ। এবং সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channel-i-online.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।